গুড আফটারনুন স্টুডেন্টস। আমি তোমাদের ভূগোল বিষয়ের শিক্ষক মানস স্যার। আজকে আমি এসেছি, আমরা যে অধ্যায় সম্পর্কে আলোচনা করছিলাম সেই অধ্যায়ের পরবর্তী অংশ আজকে আলোচনা করব। তা আলোচনা শুরু করবার আগে একটু তোমাদের সাথে কথা বলে নিই। তোমরা সবাই কেমন আছো? বাহ, খুব ভালো, শুনে ভালো লাগলো তোমরা সবাই খুব ভালো আছো। আচ্ছা, হ্যাঁ, আমিও খুব ভালো আছি। আমি আজকে তোমাদের যে অধ্যায় আলোচনা করছি সেই অধ্যায়ের পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। আগে আমাকে বলো, আমরা পূর্ববর্তী ক্লাসে কি নিয়ে আলোচনা করেছিলাম? আচ্ছা, খুব ভালো, আমরা দুর্যোগ ও বিপর্যয়, নবম শ্রেণীর যে ষষ্ঠ অধ্যায় দুর্যোগ ও বিপর্যয়, তার খরা নিয়ে বা খরা সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। হ্যাঁ, কেউ আমাকে একটু বলো যে খরা কাকে বলা হয়? কে বলতে পারবে দেখি? আচ্ছা, তার আগে জেনে নিই একটু, সবাই তোমরা বাড়ি থেকে ভালোভাবে এই অধ্যায়টি পড়ে এসেছো, জেনে এসেছো? কারোর আর কোথাও কোনো সমস্যা নেই তো? হ্যাঁ, আমি তোমাদের সামনে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের সামনে আমি রেখেছিলাম, সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি থেকেই আমি আমার আজকের যাবতীয় প্রশ্ন উত্তর পর্ব তোমাদের কাছে জিজ্ঞাসা করব। আশা করি তোমরা সবাই খুব ভালোভাবে সেগুলোর উত্তর দিতে পারবে। তোমরা উত্তর দিলেই তবে আমাদের খুব ভালো লাগবে। আচ্ছা, তো আমি তাহলে জেনে নিই খরা কাকে বলে। কে বলতে পারবে খরা কাকে বলে? আচ্ছা, বলো। হ্যাঁ, কোনো নির্দিষ্ট অঞ্চলে, বলো। হ্যাঁ, ঠিকই বলেছ, কোনো নির্দিষ্ট অঞ্চলে সেখানে যদি বছরে 100 সেন্টিমিটারের কম বৃষ্টিপাত হয়, বৃষ্টিপাত হতে দেখা যায়, এবং দেখা গেল সেখানে বার্ষিক যে বৃষ্টিপাত হওয়ার কথা তার থেকেও যদি 75% বৃষ্টিপাত কম হয়, তবে সেই সংশ্লিষ্ট অঞ্চলকে আমরা খরা রূপে বা খরা বলে চিহ্নিত করতে পারি, তাই না? তো এই যে খরা হয়, এই যে খরার কত শতাংশ ভারতবর্ষের, বলতো কত শতাংশ জমি খরা প্রভাবিত অঞ্চলের মধ্যে পড়ছে? একদম ঠিক, ভারতবর্ষের প্রায় 25% কৃষি জমি বা 25% এলাকা এই খরার অন্তর্ভুক্ত, যেখানে বার্ষিক বৃষ্টিপাত 75, মানে স্বাভাবিকের থেকে 75% কম, তাই তো? আচ্ছা, আরেকটু বিষয় একটা বলো তো, যে এই যে খরা বলছি আমরা, এই খরার প্রাকৃতিক কারণগুলি কি কি? হ্যাঁ, খরা আমরা দুটি ভাগে ভাগ করতে পারি, যে একটা প্রাকৃতিক কারণ আর একটা মানবীয় কারণ। তো প্রাকৃতিক কারণ কোনগুলো? অনিশ্চিত এবং অপর্যাপ্ত বৃষ্টিপাত, ভেরি গুড। বায়ুর পরিবর্তনগত কারণে খরা হতে পারে, জলবায়ুগত প্রভাব, আর মৌসুমী বা মরুভূমির প্রসার, তাই না? তো এই নির্দিষ্ট কারণগুলির জন্য কিন্তু খরা লক্ষ্য করা যায় বা খরা হয়ে থাকে, ঠিক আছে? এবং এর সাথে সাথে বিশ্বব্যাপী গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন বা ভূ উষ্ণায়ন, এই কারণটিও কিন্তু বিশেষভাবে দায়ী, তাই তো? আচ্ছা, বলো তো, এই প্রাকৃতিক কারণের পাশাপাশি আর কি কি মানবীয় কারণ লক্ষ্য করা যায় যার জন্য খরা হয়ে থাকে, খরা দেখা যায়? 1 নম্বর হচ্ছে বৃক্ষছেদন। দেখো, এই যে বৃক্ষছেদন কারণ, মানবীয় কারণ, এটা একটা বন্যার ক্ষেত্রে যেমন এটা প্রথম একটা অন্যতম গুরুত্বপূর্ণ কারণ, খরার ক্ষেত্রেও কিন্তু এটা একই রকম ভাবে অন্যতম গুরুত্বপূর্ণ একটি কারণ। এছাড়াও রয়েছে ত্রুটিপূর্ণ ভূমির ব্যবহার, অত্যাধিক পরিমাণে জল উত্তোলন করে নেওয়া এবং দ্রুত নগরায়ন করা। তাহলে এই যে কারণগুলো আমরা আলোচনা করেছিলাম খরার মানবীয় কারণ হিসাবে, তাই তো? আচ্ছা, বলো তো, যদি খরা কোনো অঞ্চলে খরা লক্ষ্য করা যায় বা দেশব্যাপী নির্দিষ্ট বছরে খরা হয়,
তাহলে খরার ফলে কি কি পরিবেশগত প্রভাব লক্ষ্য করা যায়? 1 নম্বর হচ্ছে ফসল উৎপাদন ব্যাহত হয়। ঠিকই, যে অতিরিক্ত পরিমাণে খরা হলে কিন্তু ফসল উৎপাদন ব্যাহত হয়। ফসল উৎপাদন যদি ব্যাহত হয় তাহলে সেখানটায় দুর্ভিক্ষ দেখা দিতে পারে, এটা একটা হয়। জলসংকট দেখা দিতে পারে এবং তার পাশাপাশি বাস্তুতন্ত্র বিপন্ন হতে পারে, তাই না? তাহলে এই নির্দিষ্ট কতগুলি প্রভাব কিন্তু আমরা পরিবেশে লক্ষ্য করতে পারি। ঠিক আছে, তাহলে আজকে আমি তোমাদেরকে আর প্রশ্ন জিজ্ঞাসা করব না। আজকের আমার যাবতীয় প্রশ্নোত্তর পর্ব আমি এখানেই শেষ করছি, এবং যারা যারা একটু সমস্যা হচ্ছে কোনো নির্দিষ্ট জায়গাগুলোতে আমি তাদেরকে বলে দিয়েছি, তারা আরও একটু ভালোভাবে, এবং আজকেও আমি বলে দিলাম, তোমরা তাহলে এই নির্দিষ্ট প্রশ্নগুলো পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে শুরুতে জিজ্ঞাসা করব, তোমরা আরও একবার ভালোভাবে সেগুলো একটু দেখে আসবে। ঠিক আছে, আজকে আমরা আলোচনা করব, দেখো আমরা এই 6ষ্ঠ অধ্যায়ে যে দুর্যোগ বিপর্যয় অংশ আলোচনা করছি, আমরা ইতিমধ্যে বন্যার প্রাকৃতিক কারণ, মানবীয় কারণ, বন্যার ঠিক বিপরীত অবস্থা তোমার খরা, সে সম্পর্কে কিন্তু আলোচনা করেছি। দেখো, এবার যদি কোনো একটা অংশে আরো একটা দুর্যোগ, যে দুর্যোগের জন্য বন্যা একটা অন্যতম কারণ এবং যার জন্য বন্যা দেখা দেয় মূলত, ঠিক আছে, দেখা গেল যে শুধুমাত্র বৃষ্টিপাত ছাড়াও, অতিরিক্ত বৃষ্টিপাত ছাড়াও, যদি পরিবেশগত আরো কারণে স্বাভাবিকভাবে অতিরিক্ত ঝড় হলে, সেখানে নদী যদি বেশি প্লাবন হতে পারে, মানে নদীতে উথাল পাথাল বেশি হয়, সেখানে ঝড়ের পরিমাণ বেশি হলে সেই ক্ষেত্রেও কিন্তু বন্যা হতে পারে, তাই না? হ্যাঁ, একদম ঠিক বলেছ, আমরা ঘূর্ণিঝড়ের কথা বলছি। এই ঘূর্ণিঝড় যেমন আমরা নিরক্ষীয় অঞ্চলের পার্শ্ববর্তী অঞ্চল, ক্রান্তীয় অঞ্চলগুলোতে আমরা এই ঘূর্ণিঝড় প্রভাব সব থেকে বেশি পরিমাণে লক্ষ্য করতে পারি, এবং তার জন্য পরিবেশেও কিন্তু ব্যাপক পরিমাণ বন্যা বা পরিবেশগত বিভিন্ন প্রভাব আমরা লক্ষ্য করতে পারি। ঠিক আছে, আরও একটা, যদি এই নিরক্ষীয় নিম্ন অঞ্চলে বা ক্রান্তীয় অঞ্চলে যদি এই ঘূর্ণিঝড় হয়, তাহলে উচ্চ পার্বত্য অঞ্চলে কিন্তু ঘূর্ণিঝড় সেই অর্থে লক্ষ্য করা যায় না, কারণ ঘূর্ণিঝড় হওয়ার জন্য সমুদ্রের অবশ্যই প্রয়োজন, সমুদ্রের একটা প্রভাব লক্ষ্য করা যায়, কিন্তু পার্বত্য অঞ্চলে তো সমুদ্র থাকে না, তাহলে সেখানে কিভাবে হবে? তাহলে সেখানটাতে কি হয়, বরফ পড়ে, যেটা প্রচন্ড পরিমাণে, তুষার ঝড়। একদম ঠিক, বিভিন্ন অংশে, বিভিন্ন পাহাড় পার্বত্য অঞ্চলে সেখানেও বায়ুমণ্ডলীয় কারণের জন্য সেখানে কিন্তু এই সেখানে কিন্তু তুষার ঝড় হয়, বরফ চারিদিকে ঢেকে যায়। আমাদের এখানে যেমন বৃষ্টিপাত চারিদিকে হয়ে বৃষ্টির জল জমে গিয়ে বন্যা হয়, সেখানে কিন্তু তুষার ঝড়, অর্থাৎ তুষার চারিদিকে জমে গিয়ে সেখানকার যোগাযোগ ব্যবস্থা, সেখানকার পরিবেশ ব্যাপকভাবে দুর্বিষহ করে তোলে। তাহলে চলো আজকে আমরা এই ঘূর্ণিঝড় এবং তুষার ঝড় কিভাবে সৃষ্টি হয় এবং এদের প্রভাব ঠিক কতখানি, সেগুলো সম্পর্কে আমরা একটু আলোচনা করে নিই। ঠিক আছে, তো ঘূর্ণিঝড় আর তুষার ঝড়। আচ্ছা, এই ঘূর্ণিঝড় আর তুষার ঝড় আলোচনা করবার আগে আমি তোমাদের একটু জেনে নেব বন্যা এবং খরার মধ্যে পার্থক্য। আমি তোমাদের আগের দিন বলেছিলাম, একটু মনে করে দেখো, খেয়াল করে দেখো। আমি পরের দিন বন্যা খরার পার্থক্য আলোচনা করব, কিন্তু তোমাদের থেকে আমি জেনে নেব, তারপরে আমি বলবো, দেখি বন্যা খরা সম্পর্কে কতটা বলতে পারে। যদি প্রথম কারণ যদি জল সম্পর্কিত হয়ে থাকে, তাহলে প্রথম কারণ আমরা কি বলতে পারি বলো? হ্যাঁ, বন্যার ফলে জলের কি হয়? জল কমে যায় না বেড়ে যায়? বন্যার ফলে নির্দিষ্ট এলাকায়
জলস্ফীতি ঘটে এবং জলমগ্ন হয়ে যায়, তাই তো? সেই নির্দিষ্ট অঞ্চল জলমগ্ন হয়ে যায়। আর খরার জন্য কি হয়? খরার জন্য সংশ্লিষ্ট এলাকায় জলের দুষ্প্রাপ্যতা ঘটে, অর্থাৎ জলকষ্ট হয়। কারণ সেই অঞ্চলে কিন্তু জলের প্রচন্ড পরিমাণে ঘাটতি দেখা যায়, তার প্রভাবে জলকষ্ট হতে থাকে। ঠিক আছে? আচ্ছা, আর কি হয়? অঞ্চল, কোন অঞ্চলে হয় খরা, বন্যা? বদ্বীপ ও সমভূমির, বৃষ্টিবহুল বদ্বীপ ও সমভূমির স্বল্প বিস্তৃত অঞ্চলে এই বন্যা ঘটতে দেখা যায়। আর খরা, বৃষ্টি বিরল অভ্যন্তরীণ মালভূমি, এই মালভূমি এলাকার সুবিস্তৃত অঞ্চলে খরা লক্ষ্য করা যায়। তাহলে এটা বৃষ্টি বহুল বদ্বীপ অঞ্চলে, সমভূমি অঞ্চলে হয় বন্যা। আর খরা হয় বৃষ্টি বিরল অভ্যন্তরীণ মালভূমি এলাকার সুবিস্তৃত অঞ্চলে। ঠিক আছে? কারণ কি? অতিবৃষ্টি, ভরা কোটাল, ঘূর্ণিঝড়, বাঁধে ভাঙন বন্যার জন্য নির্দিষ্টভাবে দায়ী। তাহলে বন্যা হতে গেলে কি কারণে হয়ে থাকে? অতিরিক্ত পরিমাণ বৃষ্টি, ভরা কোটাল হতে পারে, ঘূর্ণিঝড় হতে পারে, এই যে ঘূর্ণিঝড়, বাঁধে ভাঙন হতে পারে, সামুদ্রিক জলোচ্ছ্বাস হতে পারে। বিভিন্ন কারণে কিন্তু বন্যা সৃষ্টি হয়। আর খরা সৃষ্টি হয় কেন? অপর্যাপ্ত বৃষ্টি, বৃক্ষছেদন এবং ত্রুটিপূর্ণ ভূমির ব্যবহার, এগুলো খরা হওয়ার জন্য দায়ী। প্রভাব কি? বন্যার প্রভাবে বহু মানুষের যেমন প্রাণ এবং সম্পত্তি হানি ঘটে, সেরকম রোগ সৃষ্টি হয়। খরার প্রভাবে হয়তো সম্পত্তি হানি পুরোপুরি হয় না, কিন্তু খরার প্রভাবে জল ও খাদ্য সংকট যখন প্রবলভাবে দেখা যায়, তখন কিন্তু জল এবং খাদ্য সংকটের জন্য দুর্ভিক্ষ এবং বহু মানুষের প্রাণহানি ঘটতে পারে। ঠিক আছে? তাহলে দেখো, তোমরাই কিন্তু বললে বন্যা এবং খরার মধ্যে পার্থক্য আছে। তোমরা তাহলে খুব ভালোভাবে জিনিসটা বুঝেছো, খুব ভালো লাগলো আমার। তাহলে বন্যা খরার পার্থক্য কারোর কি বুঝতে কোথাও কোনো অসুবিধা আছে? আচ্ছা, খুব ভালো, কারোর সেরকম কোনো অসুবিধা নেই। তাহলে আমি পরবর্তী অংশের আলোচনা শুরু করি। সবাই একটু মনোযোগ সহকারে শোনো। তাহলে আমরা যে অংশ আজকে আলোচনা করব, যে মূল বিষয়বস্তু বললাম, সেটা সম্পর্কে একটু বলি। প্রথমে ঘূর্ণিঝড় বা সাইক্লোন। দেখো, ঘূর্ণিঝড় বা সাইক্লোন, এই শব্দটা তোমাদের কাছে নতুন নয়। হয়তো তোমরা এগুলোকে বিভিন্ন নামে জেনে এসেছো, বুঝে এসেছো, এবং বিভিন্ন সময় খবরের কাগজে বা নিউজ চ্যানেলে তোমরা শুনে থাকবে যে একটা ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে নিম্নচাপজনিত কারণে, বা নিম্নচাপ সৃষ্টি হয়, ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে, ঘূর্ণিঝড় কিছুক্ষণের মধ্যে স্থলভাগে আছড়ে পড়বে। ঠিক আছে? তো দেখো, তোমরা কয়েকটা ঘূর্ণিঝড়ের নামও শুনেছো কিন্তু, আশা করি। আয়লা, আমফান, পাইলিন, হুদহুদ, এগুলো কিন্তু অনেক ঘূর্ণিঝড়ের নাম। হ্যাঁ, ঠিকই বলেছো, এগুলো হচ্ছে সবকটি ঘূর্ণিঝড়ের নাম ক্রান্তীয় মণ্ডলে। তো জেনে নিই ঘূর্ণিঝড় কাকে বলছে। ক্রান্তীয় মণ্ডলে নিম্নচাপ কক্ষকে বেষ্টন করে, অর্থাৎ যে নিম্নচাপ রয়েছে, নিম্নচাপ কক্ষকে বেষ্টন করে কুণ্ডলীর মতো পাককে কেন্দ্রমুখী ও ঊর্ধ্বগামী দ্রুতগতি সম্পন্ন যে উষ্ণ ঘূর্ণিবায়ু, এই প্রবাহকে ঘূর্ণিঝড় বলা হয়। ঠিক আছে? এটি অত্যন্ত বিধ্বংসী, আকস্মিক একটি বায়ুমণ্ডলীয় বিপর্যয়। ঠিক আছে? তাহলে কোথায় লক্ষ্য করা যায়? ক্রান্তীয় মণ্ডলে। এই নিম্নচাপ কক্ষকে বেষ্টন করে কুণ্ডলীর মতো, দেখো এই যে কুণ্ডলীর মতো পাক খেতে খেতে কিভাবে কেন্দ্রমুখী এবং ঊর্ধ্বগামী, অর্থাৎ ধীরে ধীরে উপরের দিকে প্রবাহিত হয়, দ্রুতগতি সম্পন্ন এই উষ্ণ ঘূর্ণি বায়ু প্রবাহকে, অর্থাৎ সেখানে উষ্ণ বায়ুকে নিয়ে কিন্তু তার ঘূর্ণিটা লক্ষ্য করা যায়। একেই ঘূর্ণিঝড় বলা হয়।
এটি অত্যন্ত বিধ্বংসী একটি আকস্মিক বায়ুমণ্ডলীয় বিপর্যয়। ঠিক আছে। আচ্ছা, ঘূর্ণিঝড়ের কি কি অঞ্চল বা কোন কোন অঞ্চলে ঘূর্ণিঝড়গুলো লক্ষ্য করা যায় একটু দেখি। পৃথিবীব্যাপী প্রথমে আমরা জানবো, এবং পৃথিবীব্যাপী বিভিন্ন জায়গাতে এর নামের পার্থক্য লক্ষ্য করা যায় অঞ্চল ভেদে। আর ভারতেও আলাদাভাবে প্রভাবিত অঞ্চল বা কোন কোন জায়গায় কবে ঘূর্ণিঝড় দেখা গেছে সেগুলোও আমরা জানব। উভয় গোলার্ধে ক্রান্তীয় উষ্ণ সমুদ্রে কি হয় দেখো, এই যে ইকুয়েটর, অর্থাৎ ইকুয়েটর আর নিরক্ষরেখা, এর উপরের যে অংশটা ক্রান্তীয় অঞ্চল, দেখো ক্রান্তীয় অঞ্চল হিসাবে কিন্তু এই নিরক্ষরেখাগুলো লক্ষ্য করা যায়। ঠিক আছে। তাই ক্রান্তীয় উষ্ণ সমুদ্রে গ্রীষ্মকালে ও শরৎকালে কখন হয়, কোথায় হয়? ক্রান্তীয় উষ্ণ সমুদ্রে গ্রীষ্মকালে এবং শরৎকালে এটি উৎপত্তি লাভ করে। সংলগ্ন স্থলভাগের দিকে এটি অগ্রসর হয়। তাহলে সমুদ্রেই কিন্তু তৈরি হয়, তৈরি হয়ে ধীরে ধীরে এটি স্থলভাগের দিকে অগ্রসর হতে থাকে। তো এটা কোনখানে কি কি নাম দেখো, চীন সাগরে, এটা কিন্তু চীন সাগর যে অঞ্চলটা আমরা দেখতে পাচ্ছি টাইফুন নামে, চীন সাগরে এটা কি টাইফুন নাম বলা হয়। ঠিক আছে। উত্তর অস্ট্রেলিয়া এটাকে উইলি ওইলি বলা হয়। এই যে উত্তর অস্ট্রেলিয়া এই অংশে এটাকে কি বলা হচ্ছে, উইলি উইলি বলা হয়। ভারত মহাসাগরে এই ঘূর্ণিঝড়কে সাইক্লোন, এই যে সাইক্লোন দেখতে পাচ্ছ ভারত মহাসাগর এবং আরব মহাসাগর সংলগ্ন এই অঞ্চলে এটাকে সাইক্লোন বলা হয়। অর্থাৎ আমরা যে অঞ্চলে বসবাস করি, আমাদের এখানটায় যা ঘূর্ণিঝড় হয় সেটাকে আমরা কি বলি, সাইক্লোন নামে চিহ্নিত করতে পারি। তাহলে আরেকটু বলি, চীন সাগরে কি হয়, এই ঘূর্ণিঝড়কে টাইফুন নামে পরিচিত। উত্তর অস্ট্রেলিয়ায় এই ঘূর্ণিঝড় উইলি উইলি নামে পরিচিত। ভারত মহাসাগরে এটি সাইক্লোন নামে পরিচিত। ক্যারিবিয়ান সাগর, দেখো এই হচ্ছে ক্যারিবিয়ান সাগর, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ, ক্যারিবিয়ান সাগর অর্থাৎ আমেরিকা সংলগ্ন অঞ্চলে এটাকে হ্যারিকেন বলা হয়। কি বলা হয়? ক্যারিবিয়ান সাগর এটাকে হ্যারিকেন বলা হয়। জাপানে টাইফু বলা হয়, ফিলিপিন্সে ব্যাগুই বলা হয় এই ঘূর্ণিঝড়কে। আর উত্তর আমেরিকার প্রেইরি অঞ্চলে, এই যে প্রেইরি অঞ্চল রয়েছে উত্তর আমেরিকায়, প্রেইরি অঞ্চলে এই ঘূর্ণিঝড়কে টর্নেডো বলা হয়, যেটা হচ্ছে সর্বাধিক বিধ্বংসী একটা ঘূর্ণিঝড়। মানে আমরা যা ঘূর্ণিঝড় নাম বললাম, হারিকেন, সাইক্লোন, টাইফুন, টাইফু, ব্যাগুই, সব থেকে বিধ্বংসী ঘূর্ণিঝড়ের নাম কিন্তু হচ্ছে টর্নেডো। কোথায় লক্ষ্য করা যায় সেটা? উত্তর আমেরিকার প্রেইরি অঞ্চলে এই টর্নেডো লক্ষ্য করা যায়। ঠিক আছে। আচ্ছা, ভারতবর্ষে কোথায় কোথায় এই ঘূর্ণিঝড়, এবং প্রত্যেকটা ঘূর্ণিঝড়ের নির্দিষ্ট একটি নাম রয়েছে, সেই নামগুলো কখন কোথায় হয়েছে দেখি আমরা একটু। বঙ্গোপসাগর এবং আরব সাগরের এই সংলগ্ন অঞ্চলে কোথায় কোথায় হয়? তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, গুজরাট, মহারাষ্ট্র, এই সব জায়গাগুলোতে কিন্তু এই সাইক্লোন লক্ষ্য করা যায়। অর্থাৎ দেখো এই যে নির্দিষ্ট এই যে বঙ্গোপসাগর আর আরব সাগরীয় উপকূলীয় যা রাজ্য রয়েছে, এখানটাতে আমরা আয়লা দেখতে পেয়েছি 2009 সালে, হুদুদ দেখতে পেয়েছি 2016-17 সালের দিকে, নীলা, লেহার, ফাইলিন নামক সাইক্লোনের প্রভাব দেখা যায় এই নির্দিষ্ট রাজ্যগুলিতে, নির্দিষ্ট অঞ্চলগুলিতে। ঠিক আছে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি ভারতের উড়িষ্যাতে সুপার সাইক্লোন হয়েছিল 1999 সালে। কি সাইক্লোন বললাম? সুপার সাইক্লোন। অর্থাৎ সাধারণত এই যে সাইক্লোনগুলোর নাম আমরা দেখলাম আয়লা, নীলা, লেহার, এর থেকেও এর ধ্বংসাত্মক প্রতিরূপ বেশি ছিল, গতিবেগ বেশি ছিল, যার জন্য প্রায়
45,000 মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছিল। ঠিক আছে। আচ্ছা, ফাইলিন নামে যে ঘূর্ণিঝড় 2013 সালে হয়েছিল, 50 জন মানুষের মৃত্যু ঘটেছিল। অন্ধ্রপ্রদেশে হুদহুদ হয়েছিল 2014 সালে। তাহলে হুদহুদ হয়েছিল কবে? 2014 সালে। ফাইলিন 2013 সালে। এই হুদহুদের জন্য 124 জন মানুষের প্রাণহানি ঘটেছিল। বাংলাদেশে সাইক্লোন হয়েছিল 1991 সালে, যেখানে 1,39,000 মানুষের কিন্তু মৃত্যু হয়েছিল। আবার মায়ানমারে নার্গিস নামক যে ঘূর্ণিঝড় হয়েছিল, সেটি 2008 সালে হয়েছিল। এর জন্য 1,38,000 মানুষ মৃত্যুর মুখে পড়ে গেছিল। আবার ফিলিপিন্সে হাইয়ান, অর্থাৎ এই ঘূর্ণিঝড়ের আরো একটা নাম হাইয়ান, যেটা হয়েছিল কত সালে? 2013 সালে, এবং 20,000 জনের মানুষের মৃত্যু হয়েছিল। ঠিক আছে। তাহলে আমরা এতক্ষণে যেটুকু আলোচনা করলাম, সারা পৃথিবীব্যাপী এই ঘূর্ণিঝড়ের কি কি নাম সেগুলো, এবং তার পাশাপাশি ভারতবর্ষে কোন কোন সালে এবং ভারতবর্ষের পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে যে ঘূর্ণিঝড় হয়েছিল তার জন্য কত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল সেগুলো আমরা জানলাম। এই পর্যন্ত কারোর কি বুঝতে কোথাও কোনো অসুবিধা হচ্ছে? আচ্ছা, খুব ভালো। তাহলে পরবর্তী অংশে আমরা যাই এবার। আচ্ছা, এই যে ঘূর্ণিঝড় কিভাবে সৃষ্টি হয়? তো ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার একটা বড় বিশেষ এর সৃষ্টি পদ্ধতি রয়েছে। ঠিক আছে। হ্যাঁ, তো এই ঘূর্ণিঝড়ের উৎপত্তি সংক্রান্ত বিশেষ একটা পদ্ধতি রয়েছে, কিন্তু এখানটা যেহেতু এটা বিপর্যয় হিসাবের কারণ বা তার প্রভাব আলোচনা করা হচ্ছে, এখানে সবটুকু বা বিস্তারিতভাবে সৃষ্টি পদ্ধতি সম্পর্কে সেরকম বলা হয়নি। তো আমরা পরবর্তী অংশে বা পরবর্তী ক্লাসে কিন্তু এর সৃষ্টি পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা আরো বেশি জানতে পারবে, বুঝতে পারবে। ঠিক আছে। তো এখানে যেটুকু কারণ আছে সেটুকু আমি তোমাদেরকে একটু ভালোভাবে বলে দিই। সেটা হচ্ছে, 1 নম্বর হচ্ছে গভীর নিম্নচাপ সৃষ্টি, আর 2 নম্বর হচ্ছে ঘূর্ণি সৃষ্টি। তো গভীর নিম্নচাপ কোন অংশে কখন কিভাবে তৈরি হয়? তো আমরা জানি এই যে ঘূর্ণিঝড় মূলত কোন অঞ্চলে তৈরি হয় বলতো? লক্ষ্য করা যায় ক্রান্তীয় অঞ্চলে। তো এই ক্রান্তীয় অঞ্চলে কোনো স্বল্প পরিসর স্থান হঠাৎ যদি অধিক উত্তপ্ত হয়ে যায়, উত্তপ্ত হলে সংলগ্ন বায়ুমণ্ডলের বায়ু কি হয়? উত্তপ্ত হালকা হয়ে যায়। ঠিক আছে। ক্রান্তীয় মণ্ডলের নির্দিষ্ট একটা স্থান যদি হঠাৎ বেশি পরিমাণে উত্তপ্ত হয়ে গেছে, তখন কি হয়? সংলগ্ন বায়ুমণ্ডলের বায়ু উত্তপ্ত হালকা হয়ে উপরে উঠে যায়। তো উপরে উঠে গেলে ভূপৃষ্ঠে বায়ুর পরিমাণ কি হয়? হ্রাস ঘটে। তাহলে যে অংশে থেকে ধরো এই যে উত্তপ্ত হয়ে বায়ু উপরের দিকে উঠে গেল, তখন কিন্তু সেখানটাতে এই যে জায়গাটা বায়ু উপরে উঠে গেল, সেখানে প্রচুর পরিমাণ বায়ুর একটা শূন্যতা বা হ্রাস সৃষ্টি হলো। ফলে সেখানে একটি শক্তিশালী নিম্নচাপ কেন্দ্র গড়ে ওঠে। অর্থাৎ তোমরা যখন পুকুর থেকে 1 বালতি জল তোলো, দেখো ওই জায়গাটা কিন্তু একটা শূন্যতা সৃষ্টি হচ্ছে, এবং পার্শ্ববর্তী অঞ্চল থেকে জল এসে শূন্যস্থান পূরণ করে দিচ্ছে। এক্ষেত্রেও কি হয়? এই যে বায়ুটা, গরম বায়ু, উষ্ণ বায়ু হালকা হয়ে উপরের দিকে উঠে গেল, তখন পার্শ্ববর্তী অঞ্চল থেকেও শূন্যস্থান পূরণের জন্য বা বায়ু কিন্তু ব্যাপক গতিবেগে ওই নির্দিষ্ট স্থানে আসতে থাকে। তার জন্য সেখানটায় একটা শক্তিশালী নিম্নচাপ কেন্দ্র গড়ে ওঠে। ঠিক আছে। ঘূর্ণি সৃষ্টি কিভাবে ঘূর্ণি সৃষ্টি হচ্ছে? বায়ুচাপের সমতা রক্ষার জন্য চারিদিকের বায়ু এই নিম্নচাপ কক্ষের আকর্ষণে প্রবল বেগে কোরিওলিস বলের জন্য ছুটে আসছে। তো দেখো এই যে বায়ুচাপের সমতা, তাহলে ওখানে তো বায়ু তো শূন্যস্থান থাকবে না। তাহলে সেই সমতা বজায় রাখার জন্য পার্শ্ববর্তী অঞ্চল থেকে বায়ু ওই নিম্নচাপ যে অঞ্চলে বায়ু শূন্যস্থান হয়ে গেছিল সেই কক্ষের আকর্ষণে
প্রবল বেগে কোরিওলিস বলের জন্য উত্তর গোলার্ধে বাম দিকে এবং দক্ষিণ গোলার্ধে ডান দিকে, ঠিক আছে, কুণ্ডলীর মতো পাক খেয়ে খেয়ে ধাবিত হয় এবং উষ্ণ ও ঊর্ধ্বগামী হয়ে ঘূর্ণবাতের উৎপত্তি হয়। তাহলে এই পাক খাচ্ছে, দেখো এই পাক খেতে খেতে এরকম ভাবে পাক খেতে খেতে উষ্ণ ঊর্ধ্বগামী হয়ে ঘূর্ণবাতের সৃষ্টি হয়। এই দুটো কারণ বুঝতে পারলে? তাহলে কি কি কারণ আমরা আলোচনা করলাম? একটা হচ্ছে গভীর নিম্নচাপ সৃষ্টি, আর একটা হচ্ছে ঘূর্ণি সৃষ্টি। এই ঘূর্ণিঝড়ের কি কি প্রভাব লক্ষ্য করা যায়? তোমরা হয়তো ইতিমধ্যেই ঘূর্ণিঝড় সম্পর্কে প্রভাব অনেককেই দেখেছো, কারণ এই আমফান 2019 সালের এই যে আমফান বা ইয়াস, এগুলো কিন্তু তোমরা একটু একটু দেখেছো, ঠিক আছে। 2019-2020 পরে প্রথমে হচ্ছে জীবন ও সম্পত্তি হানি। যে কোনো ঘূর্ণিঝড় এটা কিন্তু ব্যাপক পরিমাণে জীবন ও সম্পত্তি হানি ঘটাতে পারে, ঠিক আছে। তো কিভাবে হয়? এই বিপর্যয়গুলির মধ্যে পড়ে কি হয়, তীব্র গতিতে ঝোড়ো বাতাস, এই ঝোড়ো বাতাসের জন্য ঘরবাড়ি, গাছপালা, টেলিফোন টাওয়ার উৎপাটিত করে এবং বহু মানুষ, জীবজন্তু মারা যায়, ঠিক আছে। এটা একটা প্রভাব গেল। বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়, একটানা 2-1 দিন ধরে সর্বত্র অবিরাম মুষলধারে বৃষ্টিপাত হয়, তার জন্য বন্যা এবং ফসলের ব্যাপক পরিমাণ ক্ষতি হয়। দেখো এই যে ছবিটা দেখে তোমরা বুঝতে পারছো কিভাবে এই গাছপালাগুলো কিভাবে ভেঙে গেছে, ঘর বাড়ি সম্পূর্ণ ভেঙে ধূলিসাৎ হয়ে গেছে। এবং শুধু এইটার জন্য নয়, এখানেও দেখো এই যে সামুদ্রিক জলোচ্ছ্বাস, তখন সমুদ্রে মৎস্যজীবীদের যেতে সম্পূর্ণ নিষেধ করা হয়। সমুদ্র উপকূলবর্তী অঞ্চল, নদী উপকূলবর্তী অঞ্চলে এই যে জলের ঢেউ, এর জন্য কি হয়, জল উপকূল অঞ্চলে বসবাস করা অঞ্চলে জল প্রবেশ করে, ফলে বন্যা হয়। এই যে বন্যার ফলে মানুষের যেমন ক্ষতির সম্মুখীন হতে হয়, তার পাশাপাশি ফসলও সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়। তো সামুদ্রিক জলোচ্ছ্বাস বললাম, সমুদ্র উত্তাল হয়ে যায় এবং ঝঞ্ঝা তরঙ্গ সৃষ্টি হয়ে সুউচ্চ সামুদ্রিক ঢেউ উপকূলকে তছনছ করে তোলে। তাহলে এই যে তিনটি অংশ আলোচনা করলাম, এটা কি আলোচনা করলাম? ঘূর্ণিঝড়ের প্রভাব সম্পর্কে আমরা আলোচনা করলাম। তাহলে বুঝতে পারলে তোমরা সবাই এতক্ষণে আমরা ঘূর্ণিঝড়ের কাকে বলে, ঘূর্ণিঝড় কোন কোন প্রভাবিত অঞ্চল লক্ষ্য করা যায়, ভারতে কবে কোথায় ঘূর্ণিঝড় হয়েছে এবং পৃথিবীর ঘূর্ণিঝড়গুলো কোথায় কি নামে পরিচিত, ঘূর্ণিঝড়ের উৎপত্তি সংক্রান্ত কারণ, আর তার সাথে আমরা আলোচনা করেছি ঘূর্ণিঝড়ের প্রভাব, ঠিক আছে। এরপরে আমরা আজকের আরো একটা যে বিষয় সম্পর্কে আলোচনা করব, সেটা হচ্ছে তুষার ঝড়। দেখো এই তুষার ঝড় কিন্তু ঘূর্ণিঝড়ের থেকে কোনো অংশে কম যায় না। ঘূর্ণিঝড় যেটা আমরা সমতল সমভূমি অঞ্চলে, সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে লক্ষ্য করতে পারি, আর এই তুষার ঝড় কিন্তু দেখা যায় মূলত উচ্চ পার্বত্য অঞ্চলে। তুষার ঝড় অর্থাৎ তুষার দ্বারা যে ঝড় হয়, দেখো ছবিগুলো দেখলে তোমরা বুঝতে পারবে কিভাবে রাস্তাঘাটের গাড়ির উপর দিয়ে তুষার ব্যাপক পরিমাণে পড়ার ফলে এই জায়গার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, গাড়ি যেতে পারছে না, রাস্তাগুলো বরফে ঢেকে রয়েছে। এই পাশের ছবিটা দেখো কিভাবে এই জায়গাগুলোতে তোমার তুষার, এই গাছের উপরে বরফ পড়ে রয়েছে এবং কত মোটা বরফের স্তর পড়ে রয়েছে, যার জন্য এই গাড়িগুলো যেতে পারছে না। তুষার ঝড় কাকে বলা হয়? হিমশীতল তুন্দ্রা অঞ্চলে, অর্থাৎ যেখানে তাপমাত্রার পরিমাণ অনেকটাই কম, হিমশীতল তুন্দ্রা অঞ্চল, সেখানে শীতকালে কি হয়, তুষারকণা সহজে অতি শীতল প্রবল বায়ু প্রবাহ, তাহলে তুষার মানে বরফের তুষারকণা, এর সাথে অতি শীতল প্রবল বায়ু প্রবাহ যখন ঘটে, তাকে ব্লিজার্ড বা তুষার ঝড় বলা হয়।
এটি একটি জলবায়ুগত প্রাকৃতিক বিপর্যয়, ঠিক আছে। এর গড় গতিবেগ ঘন্টায় 56 কিলোমিটার পর্যন্ত হয়। কত হয়? এর গড় গতিবেগ ঘন্টায় 56 কিলোমিটার পর্যন্ত হয়। তবে সর্বোচ্চ 72 কিমি হতে পারে, এবং এটা কতক্ষণ স্থায়ী হয়? 3 ঘন্টা পর্যন্ত কিন্তু স্থায়ী হতে পারে। যেমন ঘূর্ণিঝড় একটানা 2 দিন 3 দিন বৃষ্টি হয়, কিন্তু এটা 3 ঘন্টা 2 ঘন্টা স্থায়ী হয়, কিন্তু এর সুদূরপ্রসারী প্রভাব, এই যে বরফগুলো সরানো বা বিভিন্ন অঞ্চলে বরফের ধস নামতে পারে, এগুলো কিন্তু বড় একটা ক্ষতির সম্মুখীন হতে হয়, ঠিক আছে। এর ক্ষতির অংশও কিন্তু ঘূর্ণিঝড়ের থেকে কম নয়, বেশ কিছু পরিমাণ ক্ষতি বা প্রভাব লক্ষ্য করা যায়। প্রভাবিত অঞ্চল কোথায় কোথায় লক্ষ্য করা যায়? তাহলে পৃথিবীর দেখো উচ্চ অক্ষাংশ অবস্থিত, অর্থাৎ এই যে নাতিশীতোষ্ণের ওপরে যদি আমরা মেরু অঞ্চল সম্পর্কিত যে অঞ্চল দেখি, সেখানে রাশিয়া, কানাডা, আলাস্কা, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, অর্থাৎ সব কিন্তু দেখো এই যে অংশে, ও আন্টার্কটিকা, দেখো একদম দক্ষিণে দেখো আন্টার্কটিকা, দক্ষিণ গোলার্ধে। এই আন্টার্কটিকাকে বলা হয় ল্যান্ড অফ ব্লিজার্ড। তার মানে এখানে এই তুষারঝড়ের পরিমাণ সর্বাধিক বেশি, ঠিক আছে। তাহলে পৃথিবীর এই নির্দিষ্ট দেশগুলোতে, এই জায়গাগুলোতে কিন্তু তুষারঝড় লক্ষ্য করা যায়। ভারতবর্ষে কোথায় কোথায় লক্ষ্য করা যায়? সিকিমে, অর্থাৎ আমাদের ঠিক পশ্চিমবঙ্গের ঠিক উত্তর ভাগে সিকিম, জম্মু ও কাশ্মীর, উত্তরাখণ্ড এবং অরুণাচল প্রদেশেও শীতকালে তুষারঝড় দেখতে পাওয়া যায়। আমাদের দার্জিলিংয়ে মাঝে দেখতে পাওয়া যায়, কিন্তু সেটা তার প্রবণতাটা অনেকটাই কম, অর্থাৎ ক্ষতিটা অনেকটাই কম হয়, ঠিক আছে। অর্থাৎ এই যে সিকিম বা তোমার উত্তরাখণ্ডে, জম্মু কাশ্মীরে ঠিক যেমন হয় ততটা এর প্রভাব থাকে না। উদাহরণ হিসাবে আমরা 1972 সালে ইরানে তুষারঝড়ে 4000 মানুষ মারা যায়, এটা আমরা শুনেছি। আবার 2008 সালে সিকিমের ছাঙ্গু লেক আছে, এই ছাঙ্গু লেকেও কিন্তু প্রচুর ব্যাপক একটা তুষারঝড় লক্ষ্য করা গেছিল। 2014 সালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে, অর্থাৎ আমেরিকার নিউ ইয়র্কে নেপালের থোরাং লা গিরিপথ তুষারঝড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল, ঠিক আছে। তুষারঝড়ের গড় গতিবেগ কত? 56 কিলোমিটার। সর্বোচ্চ গতিবেগ 72 কিলোমিটার। কতক্ষণ পর্যন্ত স্থায়ী হয়? 3 ঘন্টা পর্যন্ত স্থায়ী হয়। ভারতবর্ষের কোথায় কোথায় লক্ষ্য করা যায়? সিকিম, জম্মু কাশ্মীর, উত্তরাখণ্ড, অরুণাচল প্রদেশ। খুব ভালো বলেছো। কারণ কি? শীতকালে এই হিমশীতল অঞ্চলে উচ্চচাপ কেন্দ্র তৈরি হয়। উচ্চচাপ কেন্দ্রে প্রবল প্রতীপ ঘূর্ণবাতের লক্ষ্য করা যায়, যেখানকার তাপমাত্রা -50°C পর্যন্ত থাকে। এই শীতল অঞ্চলটি বায়ু চারিদিকে বিক্ষিপ্ত হয়ে যায়, অর্থাৎ দেখো -50° অঞ্চলে, এই শীতল অঞ্চলের বায়ু চারিদিকে বিক্ষিপ্ত হয়, ফলে বায়ুমণ্ডলের জলীয় বাষ্প, যে বায়ুমণ্ডলে জলীয় বাষ্প রয়েছে, সেটা তুষারকণায় পরিণত হয়ে ঝড়ের সঙ্গে বাহিত হয়। দেখো এই যে তুষার ঝড় দেখতে পাচ্ছ ছবিটার মধ্যে, তুষার ঝড়ে পরিণত হয়। আমাদের এখানে যখন বৃষ্টি পড়ে এবং তার মধ্যে দিয়ে যখন বরফের কণা পড়ে, তা আমরা তখন কি বৃষ্টি বলি? শিলা বৃষ্টি বলি। কিন্তু এখানে দেখো বৃষ্টি হচ্ছে না, শুধুমাত্র তুষার, অর্থাৎ এইরকম ভাবে খুব সাংঘাতিক প্রবল ঠান্ডা দিয়ে এরকম ভাবে তুষার ঝড় বৃষ্টির মতোই ঠিক ফোঁটা ফোঁটা করে বরফ পড়তে থাকে, যেটাকে আমরা তুষার ঝড় বলি। এর প্রভাব কেমন থাকে? যে অঞ্চলে তুষারঝড় লক্ষ্য করা যায় সেখানে ব্যাপক শৈত্যপ্রবাহ, ঠান্ডা, অর্থাৎ -12°C পর্যন্ত তাপমাত্রা লক্ষ্য করা যায়, এবং এই অঞ্চলে মানুষ সহ জীবজন্তুর মৃত্যু হয় অতিরিক্ত তুষারঝড়ের জন্য। দেখো এই যে এই দুটো ছবি দেখো, দৃশ্যমানতা শূন্য হয়েছে। দেখো এতটা তুষারঝড় হচ্ছে যে এইখান থেকে এই অংশে কত দূরত্ব, 2-4 ফিট, 10 ফিট,
সেই অনেক সময় আবার এত বেশি পরিমাণে তুষারঝড় হয় 1 ফুট দূরত্বেও কিছু দেখতে পাওয়া যায় না, দৃশ্যমানতা সম্পূর্ণ জিরো হয়ে যায়। ঠিক আছে, বিমান, রাস্তার যান চলাচল বন্ধ হয়ে যায়। দেখো ছবিতে দেখা যাচ্ছে, আমি আগে একটা ছবি দেখিয়েছি, এই অংশেও দেখো বিমান এবং রাস্তার যান চলাচল সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছে এই তুষার ঝড়ের জন্য। ঠিক আছে, তাহলে আমরা ঘূর্ণিঝড় প্রভাব সম্পর্কে যেমন আলোচনা করলাম, তার পাশাপাশি তুষার ঝড় সম্পর্কিত আলোচনা আমরা করলাম। কারণ কি বুঝতে কোথাও কোনো সমস্যা আছে? খুব ভালো, কারো কোথাও সমস্যা নেই। আচ্ছা, আমরা এতক্ষণে যা আলোচনা করলাম, তুষার ঝড়, তার প্রভাবিত অঞ্চল, উৎপত্তি সংক্রান্ত কারণ, তার প্রভাব, এবং ঘূর্ণিঝড়ের উৎপত্তি সংক্রান্ত কারণ, তার প্রভাব, সবই কিন্তু আমরা আলোচনা করে ফেলেছি। ঠিক আছে, এবং এখান থেকে এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি তোমাদের জন্য দিয়েছি, তোমরা সবাই নোট ডাউন করে নাও। পরবর্তী ক্লাসে, পরবর্তী দিনে আমরা নতুন অংশ আলোচনা শুরু করবার আগে আমি কিন্তু তোমাদের থেকে এই নির্দিষ্ট প্রশ্নের উত্তরগুলো একটু জেনে নেব, দেখব যে তোমরা কে কতখানি এই প্রশ্নের উত্তরগুলো নিজেরা তৈরি করে এসেছো। এবং এই প্রশ্ন উত্তরগুলি তোমরা যদি এখন থেকে তৈরি করতে পারো, তাহলে কিন্তু তোমাদের পড়াটাই এগিয়ে থাকবে। যে কোনো সময় তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি থাকতে পারবে, তার সঠিক মূল্যায়ন তোমরা করতে পারবে যে তোমরা কতখানি এগিয়ে রয়েছো, কে কতখানি পিছিয়ে রয়েছো। ঠিক আছে, আচ্ছা, কোনো প্রশ্ন কারোর কি এই অংশ থেকে বুঝতে অসুবিধা হচ্ছে যে নির্দিষ্ট প্রশ্নটির কি উত্তর হওয়া উচিত? আচ্ছা, খুব ভালো। তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাকবে। পরবর্তী ক্লাসে আমরা অন্য কোনো নতুন অংশ, নতুন বিষয় আলোচনা করব। আজকের ক্লাস এখানেই শেষ। সবাই খুব ভালো থাকবে, সকলকে অসংখ্য ধন্যবাদ।